এটা কিসের বিল? স্যার, করিম গ্রুপের 30 কাউন্টের 40,000 কেজি সুতার বিল। মিস লিজা, আপনি কি এখানে আলু বেচতে আসছেন? সরি স্যার। সরি স্যার, উনি 30 কাউন্টে 40,000 কেজি সুতার কি বিলটা করছেন দেখেন তো। শরীফ সাহেব, উনি 40,000 কেজির আলুর বিল করছে। আলুর বিল! এটা কিভাবে সম্ভব লিজা? আপনি শুধু অঙ্কে লেখেন নাই, কথায়ও লিখেছেন 17,700 টাকা মাত্র। এটা কিভাবে সম্ভব লিজা? 17,07,000-কে আপনি 17,700 বানিয়ে দিয়েছেন। এটা কিভাবে ভুল হতে পারে মিস লিজা? হ্যাঁ, সত্যি করে বলেন, করিম গ্রুপ আপনাকে কত টাকা দিয়েছে এটার জন্য? কত টাকা দিছে? স্যার, আমি এটা করতে পারি? আমি কেন এটা করব? ও, আপনি কেন এটা করবেন? এই নাজিম গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিতে, আমার এই কোম্পানিতে আজ পর্যন্ত এরকম কোনো দুর্নীতি হয় নাই। আর এরকম কোনো দুর্নীতি হবে কেন? আর হবেই বা কি? আমি তো ভাবতেই পারিনি এই ধরনের দুর্নীতি হবে। যার জন্য আমার গ্রুপের প্রত্যেকটা এমপ্লয়িকে, প্রত্যেকটা স্টাফকে আমি একটা এক্সট্রা স্যালারি দেই, যাতে করে তারা দুর্নীতির কথা চিন্তাও না করতে পারে। এত কিছু করার পরও এরকম বড় একটা ক্ষতি কিভাবে হয়ে যায়? আপনি এটা কি করলেন মিস লিজা? আপনি তো আমার বিশ্বাসটা নষ্ট করে দিচ্ছেন। হ্যাঁ, ডু ইউ হ্যাভ এনি এক্সপ্লেনেশন ফর ইট? স্যার, বিশ্বাস করেন, আমি না ইচ্ছা করে করিনি। আপনি দরকার হয় আমাকে শাস্তি দিন, কিন্তু আমি চুরি করেছি এই অপবাদটা আমাকে দিয়েন না। আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারবো না। মিস লিজা, এটা একটা সামান্য চায়ের কাপ ভাঙার মতো অপরাধ না যে আপনাকে দুইটা কথা বলে আমি ছেড়ে দিবার পরে কোনো কিছু হবেই না। আপনি কত বড় ক্ষতি করছেন আপনি জানেন? 17টা লাখ টাকার আপনি ক্ষতি করছেন। শরীফ সাহেব, আপনি বলুন, কোম্পানির এত বড় যদি কেউ কোনো ধরনের ক্ষতি করে থাকে, এটার ক্ষতিপূরণ হিসেবে কি করতে হবে? এটার সলিউশনটা কি? এই সলিউশনটা আই ওয়ান্ট দিস ইমিডিয়েটলি, যত দ্রুত সম্ভব আমাকে এটা বের করে দিতে হবে স্যার। স্যার, করিম গ্রুপের ম্যানেজারের মোবাইল বন্ধ স্যার। তা তো হবেই, আমিও ট্রাই করেছি, বন্ধ পেয়েছি, বুঝলেন? লিজা, তুমি তো জানো কর্মচারীদের ভুলে কোম্পানির কোনো আর্থিক ক্ষতি হলে সেটার ক্ষতিপূরণ কর্মচারীদেরকেই দিতে হবে। এটা কি বললেন স্যার? আমার তো কোনো সেভিংস নাই। আমার ঘরে অসুস্থ বাবা। আমি যা স্যালারি পাই, আমার বাবার ওষুধ, বাজার সদাই আর ঘর ভাড়াতে চলে যায়। স্যার, আমি তো এতগুলো টাকা জরিমানা দিতে পারবো না স্যার। আমাকে এবার মতো মাফ করে দেন স্যার। বিশ্বাস করেন, আমার কাছে কোনো সেভিংস নেই, আমি কিভাবে দিব? আজ আপনি কোম্পানির সব রুলস অ্যান্ড রেগুলেশন জেনেও কোম্পানির এত বড় ক্ষতিটা করছেন। হ্যাঁ, আজকে আপনি 17 লক্ষ টাকার ক্ষতি করেছেন কোম্পানির। এটা কি মামা বাড়ির আবদার? কালকে শরীফ সাহেব 17 কোটি টাকার ক্ষতি করায় দিবে কোম্পানি। এরপরে কি হবে? আমি সহ সম্পূর্ণ কোম্পানি মাটির সাথে তলিয়ে যাবে, কোম্পানি দেউলিয়া। আমাকে একটু এক্সপ্লেন করেন মিস লিজা। এই কোম্পানি আমাকে বিনা অভিজ্ঞতা চাকরি দিয়েছে। এই কোম্পানির টাকা আমার সংসার চলে, আমার বাবার ওষুধ খরচ চলে। আমি কেন চাইবো কোম্পানির এত বড় ক্ষতি হোক? কিন্তু স্যার, আমার কাছে তো কোনো সেভিংস নেই, আমি কিভাবে এত টাকা জরিমানা দিব? জরিমানা দিতে না পারলে, সহজ ভাষায় বলে দিচ্ছি, জরিমানা দিতে না পারলে আপনি করিম গ্রুপের কাছ থেকে আমার সুতাগুলো উদ্ধার করুন। আর যদি সেটা উদ্ধার করতে না পারে, তাহলে সিম্পল বিষয়, জরিমানা দিয়ে দিন। জরিমানা আপনার দিতেই হবে। আরে এই, তুমি যাও যাও। স্যার, লিজা এত বড় ভুল কিভাবে করলো? আমি কি করে জানবো? দেখেন শরীফ সাহেব, আপনাকে একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি, কোনো এমপ্লয়ি যদি কোম্পানির এত বড় ক্ষতি করে থাকে, তাহলে তার ক্ষতিপূরণ দিতে হবেই। এটা কোম্পানির রুলস। আর না হয় আমার সুতোগুলো আমাকে উদ্ধার করে দিতে হবে। যত যাই হয়ে যাক, আমি আমার কোম্পানির কোনো রুলস ব্রেক করতে পারবো না, বলে দিলাম। স্যার,
আমি এক্ষুনি করিম গ্রুপে যাচ্ছি। যাওয়ার আগে লিজাকে নিয়ে যান সাথে করে। ও বুঝুক যে এরকম এত বড় একটা ভুল করলে এটার খেসারত কি পরিমাণ হয়, কত বড় ঝাই ঝামেলার মধ্যে পড়তে হয়, ওর এটা বোঝা উচিত। ওকে নিয়ে যান। স্যার। হ্যালো আপনি কি করিম গ্রুপের ম্যানেজারকে পেয়েছেন? স্যার, আমি আর শরীফ স্যার গিয়েছিলাম করিম গ্রুপে, কিন্তু গিয়ে শুনি ম্যানেজার নাকি চায়না গিয়েছে। আর ম্যানেজার না থাকলে তো গোডাউন খুলবে না স্যার, আর গোডাউন না খুলে তো স্টক চেক করা যাবে না। আর স্টক যদি চেক না করতে পারি তাহলে আমাদের সুতার হিসেবে আমি কীভাবে বের করবো স্যার? ঠিক আছে, অফিসের আলাপ আগামীকাল অফিসেই হবে না। স্যার, আপনি আগামীকাল সকালের কথা বলছেন? আমার তো এখনই দম বন্ধ হয়ে আসছে। আমি জানি না স্যার কাল সকালে অফিসে আসতে পারবো কিনা। আজকের রাতটা যে আমার জীবনে কতটা ভয়ঙ্কর রাত আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি যদি নিজেকে বিক্রয় করে দিই না স্যার, আমি কিছু করতে পারবো না। বিশ্বাস করেন, আমার কাছে না কিচ্ছু নাই স্যার। আমাকে এবার মতো মাফ করে দেন, আমাকে এবার মতো মাফ করে দেন স্যার। আমার ভুল হয়েছে স্যার, আমি কোনো কিছু ইচ্ছা করে করি নাই। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আপনি আগামীকাল আগে অফিসে আসুন, তারপর কথাবার্তা বলুন এই বিষয়ে। স্যার আসবো? আসেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা শরীফ সাহেব, 6 দিন তো হয়ে গেল, করিম গ্রুপের কোনো আপডেট আছে কি আপনার কাছে? স্যার আমরা প্রতিদিনই যাচ্ছি, তারা বলছে ম্যানেজার না এলে কিছুই করতে পারবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই, ম্যানেজার না আসলে তো কিছু করতে পারবে না। এখন ভয়ের বিষয় কি জানেন? সুতোগুলো যদি তাদের ফ্যাক্টরির ভেতর ঢুকে যায়, এটা আপনি বের করে আনবেন কি করে বলেন? এটা কি সম্ভব হবে তখন? স্যার এই মুহূর্তে আমার আর কিছু করার নেই, এখন আপনি বলুন আমি কি করব। এখন আপনি যা বলবেন আমি তাই করব। হ্যাঁ, সব কিছু তো আমারই বলতে হবে। শোনেন, এই যে লিজা কই, লিজাকে ডাক দিবেন, লিজাকে গিয়ে বলবেন যে সুতোগুলো পাওয়া যাচ্ছে না, সে যেমনি হোক আমার সুতো ব্যাক করবে, না হয় আমার 17 লাখ টাকা সে আমাকে বুঝাই দিবে। কারণ রুলস আর রুলস, আমি আমার রুলসের বাইরে এক চুল পরিমাণ পাওয়া আগাবো না। বুঝাতে পারছি? ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যালো, লিজা বসো, কফি খাই। এই মামা ওটা কফি দাও। তাইলে লিজা বলো এখন কি করবে? তুমি তো দেখলে আমি অনেক চেষ্টা করলাম যেন তোমার জরিমানাটা দেয়া না লাগে। স্যার আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে কবে কখন কিভাবে জরিমানাটা দিবে, এবং সেটা হতে হবে অফিসিয়ালি, সবাই দেখবে। কারণ অফিসের অন্য স্টাফদেরও দেখতে হবে ভুলের শাস্তি কি হয়, তাহলে অন্যরাও সতর্ক হবে।
স্যার, আমার না আসলে মরে যেতে ইচ্ছা করছে। ঘরে যদি অসুস্থ বাবা না থাকতো তাহলে আমি অনেক আগেই মরে যেতাম। বিশ্বাস করুন স্যার, বাবা যদি না থাকতো আমি সেদিন রাতেই আত্মহত্যা করতাম। আরে কি বলে, এতে কি হবে? জীবন এত সস্তা নাকি? স্যার আপনি জানেন না আমাদের জীবন কত সস্তা। এই 17 লক্ষ টাকা দিয়ে আমার বর্তমান জীবন 17,000 বার কেনা যায়। এভাবে বলো না লিজা, আমার নিজেরই খুব খারাপ লাগে। তবে আমার মাথায় একটা বুদ্ধি আছে, যদি শোনো হয়তো তোমার কাজে লাগবে। স্যার আপনি আমাকে যা বলবেন আমি সব কিছু শুনবো, কিন্তু প্লিজ স্যার আমাকে শুধু আপনি এই বিপদ থেকে রক্ষা করুন। স্যার আপনি তো অফিসে সবসময় আমাকে নিজের বোনের মতো দেখেন, আমাকে অফিসে সব বিপদ আপদ থেকে রক্ষা করেন, আমাকে কখনো অসম্মান হতে দেননি। ভাই প্লিজ আমাকে রক্ষা করেন, আমাকে এই বিপদ থেকে আপনি একটু রক্ষা করেন, তাহলে বিশ্বাস করেন আমি মরেই যাব। স্যার প্লিজ স্যার, আমি আপনাকে অনুরোধ করতেছি। এভাবে বলো না লিজা, আমার খারাপ লাগে। আমাদের এই অফিসের নিয়মটাই হলো মেয়েদেরকে সম্মান করা, আর এই নিয়ম নাজিম স্যার নিজেই বানিয়েছেন। তোমাকে একটা কথা বলি, শুনো। স্যারের মায়ের জন্য একজন আয়া লাগবে, আমি চাই তুমি সেই আয়া হও। কি বলছেন স্যার? তাহলে কি অফিস থেকে আমার চাকরিটা চলে যাবে? আরে না, দুইটাই করবে। অফিস শেষ করে স্যারের বাসায় গিয়ে স্যারের মায়ের সেবা যত্ন করবে। স্যার আয়ের বেতন কতই বা দিবে, তা দিয়ে কি আমি অফিসে জরিমানা দিতে পারবো? বড় লোকদের পরিবারে আয়া নেনি এদের বেতন বড় বড় কোম্পানির ম্যানেজারের বেতনের থেকে অনেক বেশি হয়। কি বলেন স্যার, এটাও সম্ভব? হ্যাঁ শোনো, আয়া হয়ে কাজ করলে তুমি একেবারে হেড অফিসে পৌঁছে যাবে। স্যারের মা হলেন স্যারের সব। একবার যদি স্যারের মা তোমাকে আয়া হিসাবে পছন্দ করে তাহলে তোমার বিপদ অনেকটাই কমে যাবে। এখন দেখা যাক স্যার কি বলেন। তাহলে স্যার প্লিজ আমাকে আয়ের চাকরিটা নিয়ে দিন, আপনি যেভাবেই পারেন একটু ব্যবস্থা করুন স্যার প্লিজ। ঠিক আছে, তুমি দ্রুত একটা সিভি বানিয়ে অ্যাডমিনে জমা দাও। বাইরের অনেক সিভি আছে, তারপরও আমি বলে দিব সবার আগে যেন তোমার সিভিটা স্যারের সামনে পাঠায়। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো কফি খাও। হ্যাঁ, তোদের এলাকান নাম। কি ব্যাপার মিস লিজা? স্যার অফিস টাইম তো শেষ হয়েছে অনেক আগে, আপনি এত রাতে এখন এখানে কি করছেন? স্যার আমার বাবার একটা অসুখ, আমাদের ওই দিকটা পাচ্ছিলাম না, তাই খুঁজতে খুঁজতে এদিকে এলাম। ও আচ্ছা, হ্যাঁ আমি আপনার সিভি দেখলাম, আমার মায়ের আয়ের জন্য অ্যাপ্লাই করেছেন। আপনি কি তাহলে অফিসের চাকরিটা করতে চাচ্ছেন না? স্যার আমি আসলে দুটাই করতে চাই। কিন্তু আমি যে ফুল টাইম আয়ের জন্য সার্কুলার ড্রপ করেছি, আপনি কি সার্কুলারটা পড়েন নাই ঠিক মতো? পড়েছি স্যার, কিন্তু আমার আসলে আয়ের চাকরিটা দরকার। আয়ের চাকরির বেতনটা দিয়ে আমি অফিসে ক্ষতিপূরণ দিতে চাই, আর অফিসের বেতন দিয়ে তো বাবার ওষুধের খরচ, আমাদের থাকা খাওয়ার খরচ সব কিছু হয়ে যায়। তার মানে আপনি ভেবেছেন যে আপনি আয়ের চাকরি করে ধীরে ধীরে অফিসের ক্ষতিপূরণ শোধ করবেন? জি স্যার। আচ্ছা, সব কিছু আপনি কেন এত নিজে নিজে ভেবে রাখেন লিজা? সরি স্যার। যেমন আপনি যখন প্রথম আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে এলেন, সব কিছু আপনি নিজের মতো ভেবে এসেছেন, যেখানে আমরা স্পষ্ট ভাষায় সার্কুলার ড্রপ করেছিলাম যে বিনা অভিজ্ঞতায় কেউ অ্যাপ্লাই করবেন না। তখন আপনি যদি চাকরিটা না নিতেন, একজন অভিজ্ঞ লোক চাকরিটা নিত। অভিজ্ঞ ব্যক্তি যদি সে চাকরিটা নিত তাহলে কোম্পানিরও ক্ষতি হতো না, আপনারও কোনো ক্ষতি হতো। আর মিস লিজা, একটা কথা মনে রাখবেন, না বুঝে কাজ করলে যেমন নিজের ক্ষতি হয়, ঠিক তেমনি অন্যেরও ক্ষতি হয়। আমার আসলে তখন চাকরিটা খুব দরকার ছিল, কিন্তু স্যার আমি এক্সট্রিমলি সরি। দেখুন, অফিসের চাকরিটা আপনি বিনা অভিজ্ঞতা নিয়েছেন, তা হয় মেনে নিলাম, কিন্তু আমি আমার মার ব্যাপারে কোনো ধরনের রিস্ক নেব না। অবশ্যই অবশ্যই অভিজ্ঞতা লাগবে, আর আপনার সিভিতে আয়ার কোনো অভিজ্ঞতা উল্লেখ নেই। গত 5 বছর ধরে আমি আমার বাবার সেবা যত্ন করছি স্যার, এই বিষয়ে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। কিন্তু সেটা আপনার সিভিতে উল্লেখ নেই কেন? সিভিতে কি উল্লেখ করব স্যার? কেউ কি বাবা মায়ের সেবা করাকে প্রফেশনাল আয় হিসেবে দেখে?
চলুন ওই আপনার বাবার জন্য ওষুধ খুঁজতে চাই। কিন্তু স্যার চল প্লিজ। শুভ সকাল ম্যাডাম, আমার নাম লিজা, আমি আপনার নতুন আয়া। আজ থেকে আপনাকে দেখাশোনার দায়িত্ব আমার। আজ থেকে আপনি যা যা বলবেন আমি তাই তাই করব। মনে করুন আপনার ইচ্ছে মতো সব কিছু হবে। নি লিজা, আমি অচল না, মাঝে মধ্যে একটু অসুস্থ হয়ে পড়ি, ঠিক তখনই একজন আপন মানুষের খুব অভাব বোধ করি। আজ থেকে আপনি আর একা না ম্যাডাম, আমি সবসময় আপনার সাথে ছায়ার মতো থাকবো। আর আপনার যদি একা থাকতে ইচ্ছা করে আমাকে বলবেন, আমি তখন বাইরে গিয়ে অপেক্ষা করব। ঠিক আছে? তোমার বাসা কোথায়? আমার বাসা বাড্ডাতে। আচ্ছা, কে কে আছে তোমার? ম্যাডাম, আমি আমার বাবা। আচ্ছা বসো, ওটা টান দিয়ে বসো। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা লিজা, তোমার মা কোথায়? আমার মা নেই ম্যাডাম। তুমি কি বিয়ে করেছো? জি না ম্যাডাম। তা আয়ার কাজটা তুমি কেন নিলে? আমার আসলে খুব টাকার প্রয়োজন। বুঝতে পেরেছি, একদম সরল সোজাভাবে জবাব দিয়েছো। চলবে। ম্যাডাম, আসার সময় গরম গরম বাকরখানি দেখলাম, তাই লোভ সামলাতে না পেরে নিয়ে এসেছি। আপনি খাবেন? খাবো মানে? বাকরখানে? বাকরখানি বুঝি আপনার খুব পছন্দ? হ্যাঁ, অনেক পছন্দ করি। আর কথা বলো না তো, খেয়ে নেই। খান ম্যাডাম। মা, হ্যালো মিস লিজা, আপনি কখন আসলেন? স্যার, সকালবেলা আমি শরীফ স্যারের কাছ থেকে সব কিছু বুঝে নিয়ে চলে এসেছি। মা, তুমি নাস্তা খাবে না? তুই খা তো নাস্তা, আমি যে নাস্তা করতেছি তুই দেখছিস না? বাকরখানি গরম গরম খাবি একটু? না না মা, তুমি বাগরখানি করে ফেলা। লিজা এনেছে, দেখিস না বাকরখানি, এই যে ফুল এগুলো আনছে আমার জন্য। আমি তাহলে চা নিয়ে আসছি। দাঁড়াও, তুমি তুমি কেন চা আনবে? এই যা, তো নিজের চা নিজের ইয়ে। না ম্যাডাম, উনি আমার স্যার। এই, এখানে ছাড় না, এটা বাসা, ছাড় হলো অফিসে, এখানে কোনো ছাড়গিরি চলবে না। ঠিক আছে ম্যাডাম, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। বাবা দেখ, মেয়েটা ভালো না? এই যে আমার জন্য ফুল আনছে, কতগুলো বাকরখানি আনছে। শোনো মা, এত অল্পতে ভালো মন্দ জাজ করে না তো, এগুলো হচ্ছে কর্পোরেট পলিসি। কিসের পলিসি? তুই কি বলছিস নাজিম? হ্যাঁ, সে তোমার পছন্দ অপছন্দ জেনেই এই বাড়িতে এসেছে, এত বোকা ভেবো না সবাইকে। তোমার একটা কথা বলি, তুমি যে ফুল ভালোবাসো, তোমার বাগরখানি খেতে ভালো লাগে, এই সব কিছু জেনে শুনেই সে এখানে এসেছে। ইভেন অফিসের অনেকেই জানে। আর সব থেকে বড় কথা হচ্ছে সে একজন আয়া, সে টাকার বিনিময়ে কাজটা করে, টাকা না দিলে সে এক মুহূর্তেও থাকবে না। তুই না একেবারে পাক্কা ব্যবসায়ী হয়ে গেছিস, সব কিছুতে না এই ব্যবসা খুঁজিস। ম্যাডাম। মা, তুমি কিছু মনে করো না? না ম্যাডাম, আমি কিছু মনে করিনি। কিছু মনে করো না। ম্যাডাম, আপনার আর কিছু লাগবে? না, আমি চা দিয়ে বাবুরখানে বিক্রি হয়েছে খাবো। ঠিক আছে ম্যাডাম। তুমি বসো মা, অনেক ভালো লাগতেছে। ম্যাডাম, আপনি খাওয়া শেষ করুন, এরপর আপনি গোসলে যাবেন। আমি এর মধ্যে আপনার মেডিসিনের সব শিডিউল বুঝে নিচ্ছি।
কি করছো তুমি? অস্থির হইস না মা, কিছু হয়নি। ওই ওষুধ খাতি ভুলে গেছিলাম তো, তাই সামান্য সমস্যা হচ্ছে। আচ্ছা মা, এই তোর মুখটা এত শুকনো লাগছে কেন? হ্যাঁ, কোনো ঝামেলা? ইদানিং তুই রাগ করে বাড়ি ফিরিস, সবসময় বোম মরা হয়ে থাকিস। কি হয়েছে আমার বল? না বাবা, কোনো ঝামেলা হয়নি, সব কিছু ঠিকই আছে। আসলে হয়েছে কি, আমার ডিউটি না এখন স্যারের বাসায়, স্যারের মায়ের সেবা যত্ন করা, তাই একটু আমার ডিউটি টাইমটা এলোমেলো হয়ে গেছে। সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না, ওষুধ খাও। তুই তুই হায়ার চাকরি করছিস? তোর না অফিসে চাকরি হয়েছিল? হ্যাঁ, কর্পোরেট চাকরি ছাইড়ে এখন তুই আয়াগিরি করছিস? মানে বাবা, আমার না এখন এই বিষয়টা নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। আমি তোমাকে পরে সব কিছু বুঝিয়ে বলবো। নাও, তুমি ওষুধটা খাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। হ্যালো, বাবা, আমার এখনই যেতে হবে, আমি তোমাকে এসে খাবারটা দিই। ঠিক আছে মা, তা এত রাত্রি কোথায় যাচ্ছি? বাবা, আমার না এখন বলার সময় নেই, আমি এসে তোমাকে সব বলবো। আমি আসি। কোনো ঝামেলায় জড়ালে না নিয়ে? হ্যাঁ, কোনো ঝামেলায় জড়ালে চাকরি করার দরকার নেই। তুই ফিরে আয় মা। বাবা যাবেন? না, আমার গাড়ি ভাড়া দিতে হবে, জন্য যাব না। আপনি একদম টেনশন করবেন না, আমি ঔষধগুলো লিখে দিচ্ছি। আপনার ছেলে এলে এগুলো খাবেন, একদম ঠিক হয়ে যাবেন। আর অনেক বেশি টেনশন করেন আপনি। মা, এই মা, কি হয়েছে মা তোমার? ঠিক হয়ে গেছে। সত্যি সত্যি করে বলো, কি হয়েছে তোমার? কিছু হয় না বাবা, আমি ঠিক আছি। প্রেশার লো হয়ে গেছিল, মাথা ঘুরে পড়ে গেছি, এই কপালে একটু ব্যথা পাইছি, এখন ঠিক আছে বাবা। তুমি এগুলো কি বলতেছো মা? আমি তোমাকে আর কতবার বুঝায় বলবো? তুমি এরকম করলে আমি তো ঠিকমতো অফিসে গিয়ে কাজও করতে পারি না। এখন তুমি বলো যে আমি অফিস ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দেই, আমি এখানে থাকবো। বললাম তোমার কিছু হয় না। না 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 না, তুমি কিছু হয় নাই বলতে বলতে আমি বিরক্ত হয়ে গেছি। না, এইভাবে চলবে না তো মা। সারাটাক্ষণ তোমার জন্য আমার টেনশন, আমি কি করব? আপনি শান্ত হন, আল্লাহর রহমতে উনি সুস্থ আছেন। মাথায় একটু আঘাত পেয়েছে, প্রেশারটা লো হয়ে গিয়েছিল। আমি ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাওয়ালে ঠিক হয়ে যাবে। কোনো অজুহাত চলবে না নেক্সট টাইম। আমি যা বলবো তুমি তাই শুনবা, শুনবা তো? লিজা কই? লিজা, এই তুমি কইছিল? তুই কইছিলা মাকে এভাবে একা রেখা তুমি কই গেছো? এইটা তোমার কাজ? তুমি কইছিলা? তোমার না বলছি মাকে এভাবে একা ফলাই যাইতে না? তোমাকে আমি বারবার ওয়ার্ন করছি এই জিনিসটা। আমি এখানে কোনো ধরনের গাফলতি পছন্দ করব না। তুমি আমার অফিসে জব নিলা, অদক্ষ হওয়া সত্ত্বেও আমি তোমাকে জব দিলাম, সেখানে একটা বড় ধরনের ক্ষতি করলা। আমি তোমাকে কিছু বলি নাই, এরপর সেকেন্ড চান্স দিলাম, তুমি বলছো তুমি এই আয়ার দায়িত্বটা করতে পারবা। আমি তোমাকে বারবার ওয়ার্ন করছি যে মাকে যাতে একা ফলায় তোমার কোথাও যাওয়া না হয়, এরপর তুমি এই ভুল কিভাবে করো? স্যার, আমি জাস্ট কিছুক্ষণ আগে বেরোয়েছি, আমি খবরটা শোনার সাথে সাথে চলে আসছি। আমার নাম ভুল হয়ে গেছে। আন্টি, আপনি এখন কেমন আছেন? তুমি কি আর কি শুরু করছো? মজা নিচ্ছ? হ্যাঁ, তোমাকে এই ব্যাপারে সাবধান করি নাই? আর কিছু থেকে ছিল, এত বড় বড় ভুল করেও তুমি বলো স্যার ভুল হয়ে গেছে, স্যার ভুল হয়ে গেছে। এই এত ভুল দিয়ে কি করবা? এত ভুলের জীবন দিয়ে কি করবা? তুমি যাও গলায় তরি দিয়ে মরো। আজ থেকে তোমার অফিসেও কোনো জায়গা নেই, আমার বাসায়ও কোনো জায়গা নেই। ইউর ফায়ার। স্যার প্লিজ স্যার, আমার ভুল হয়ে গেছে। আন্টি, আমার ভুল হয়ে গেছে। একদম আপনি শান্ত হন,
লিজাই আমাকে ফোন করেছিল। আপনার মা অসুস্থ, এই খবরটা তিনিই আমাকে দিয়েছেন। আর আপনার মায়ের এখন মানসিক অবস্থা অনেক উন্নতি হয়েছে। আজকে এই আঘাতটা পেয়েছে, কিন্তু এটা অত সিরিয়াস না। আচ্ছা, এই লিজাকে আপনি চিনেন কি করে? আপনার মায়ের যে কোনো সমস্যার জন্যে লিজাই আমাকে ফোন করে, আর আমিও ওর ফোন পেয়ে শত ব্যস্ততার মাঝেও ছুটে আসি আপনার মাকে দেখতে। আসলে লিজার মতো মেয়ে এই সময়ে পাওয়া খুব মুশকিল। ও আপনার মাকে খুব কেয়ার করে। আমার দেখা বেস্ট আয়া হচ্ছে লিজা। আপনি এক কাজ করুন, আমি প্রেসক্রিপশনটা লিখে দিয়েছি, আপনি এই ওষুধগুলো আপনার মাকে কিনে এনে খাওয়াবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। আমি আসি, হ্যাঁ? আসতেছি। এক্সকিউজ মি। প্লিজ স্যার আমি দাঁড়াও, আসতেছি। আন্টি আমার ভুল হয়ে গেছে আন্টি, আমি খুব সরি। আন্টি আপনি বসে থাকবেন, আপনি শুয়ে পড়েন। স্যার, ম্যাডামের কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, মা ভালো আছে। স্যার, একটা কথা বলতে চাই, যদি আপনি রাগ না করেন। হ্যাঁ অবশ্যই বলুন। আপনি আমার এত বনিতা শুরু করলেন কবে থেকে? স্যার, লিজাকে আর একটা সুযোগ দেওয়া যায় না? বেচারি ভীষণ কান্নাকাটি করে আপনার কাছে আমাকে পাঠিয়েছে। তাছাড়া সেদিন তার বাবা অসুস্থ ছিল, এ কথা শুনে সে চলে গেছে। আপনি জানেন স্যার, তার বাবা একা ঘরে। কোথায় সে? ওয়েটিং রুমে স্যার। ওয়েট করতে বলো, মুড ঠিক হলে ডাকবো না। আর চায়ের কি অবস্থা? স্যার, আমাদের প্রোডাক্ট রেডি, কালকেই হারুন সাহেব চায়না যাবেন। ঠিক আছে। ঠিক আছে স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। মিস লিজা, আপনারা কি বড়লোকদের বোকা ভাবেন? সরি স্যার। যেমন বড়লোকদের অনেক টাকা, তারা শুধু শুধু অনেক বেতনের লোক রাখে দেখানোর জন্য, তাই না? শুনুন, মানুষ এমনি এমনি বড়লোক হয় না। যারা বড়লোক হয় তাদের অনেক মেধা ও শ্রমের প্রয়োজন হয় বড়লোক হতে হলে। বড়লোকেরা বেশি বেতনের লোকজন কেন রাখে জানেন? বেশি সার্ভিসের জন্য। যারা বড়লোকদের বোকা ভাবে, আপনাদের মতো মানুষেরা, আসলে তারাই আসল বোকা। সরি স্যার। মাস শেষে আমি যদি এভাবে আপনাকে বেতনের জায়গায় একটা মিষ্টি সরি বলে দিই, আপনার কি চলবে? জি না স্যার। আচ্ছা বলুন তো, আপনার বেতন কত ধরা হয়েছে? 1 লক্ষ টাকা স্যার। আপনার মনে হচ্ছে না যে 1 লক্ষ টাকা অনেক বেশি একজন আয়া হিসেবে? জি স্যার। আপনার জব এগ্রিমেন্টে একদম স্পষ্টভাবে লেখা আছে ফুল টাইম জব, মানে ফুল টাইম। আপনি মাত্র কয়েকদিনেই ভুলে গেলেন। আমার আসলে ভুল হয়ে গেছে স্যার, আর ভুল হবে না। আমাকে আরেকটিবার সুযোগ দিন। ঠিক আছে, কাল সকাল থেকে ডিউটিতে চলে আসুন। আর হ্যাঁ, সপ্তাহে একদিন ছুটি পাবেন, কিন্তু যেদিন আমি বাসায় থাকবো সেদিন। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনি যে আমার কি বড় উপকার করলেন স্যার। তাহলে আমি আজকে আসি। হ্যাঁ প্লিজ। থ্যাংক ইউ স্যার। আপনার কি শরীর খারাপ? না স্যার, ম্যাডাম ঘুমাচ্ছে তো, তাই এখানে বসে অপেক্ষা করছি, যাতে ম্যাডামের ঘুম ভাঙলে বুঝতে পারি। ঠিক আছে। আচ্ছা শুনেন না, ওই আপনার জন্য একটা গুড নিউজ আছে। বলুন স্যার। অনেক দিন হলো কোনো গুড নিউজ পাই না।
করিম গ্রুপের ম্যানেজার দেশে আসছেন অ্যান্ড উনি দেশে এসেই আমাদের গোডাউনের যে স্টকগুলো ছিল সবগুলোর পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছে। সো আপনার উপর কোম্পানির আর কোনো দায়ভার নেই অ্যান্ড জাস্ট আপনি মুক্ত। কি বলছেন স্যার, সত্যি? আচ্ছা, আরেকটা বিষয়ে কাল থেকে মার জন্য নতুন আয় আসবে, আপনি চাইলে অফিসে পুনরায় আবার জয়েন করতে পারেন। স্যার, আপনি যদি কিছু মনে না করেন, আমি একটা কথা বলতে চাই। আপনার মায়ের সেবা যত্ন আমি নিজেই করতে চাই। আমার মন বলছে ম্যাডামের দোয়াতেই করিম গ্রুপের সমস্যা সমাধান হয়েছে। ম্যাডাম না সবসময় আমার জন্য দোয়া করে, আমার মাথায় হাত রেখে বলেন আমার সব ইচ্ছা যেন পূরণ হয়। আর আমার ইচ্ছা ছিল করিম গ্রুপের সমস্যাটা যেন সমাধান হয়, আমি যেন দায়মুক্ত হতে পারি। আর দেখুন, সেটাই হয়েছে। ঠিক আছে, আপনি থাকেন, আমি নিষেধ করব না, তবে আপনি ওই রুমটায় যান, আমি আসছি। কিন্তু স্যার, ওই রুমটা তো আপনার রুম। হ্যাঁ, তাই তো যেতে বললাম। স্যার, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি এমন কোনো কিছু করতে পারবো না। আপনি যান, আমি আসছি। স্যার প্লিজ, আপনি আমাকে এমন কোনো কিছু বলবেন না যেটা আমি রাখতে পারবো না। স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার চাকরিটা আর করবো না। বললেই হবে নাকি যে চাকরি করবেন না? স্যার, আমি চাকরির জন্য এসব করতে পারবো না। প্লিজ স্যার, আপনি আমাকে যেতে দিন। স্যার, আপনি আমার হাতটা ছাড়ুন, আমি অমন মেয়ে না, আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি অন মেয়ে না কমন মেয়ে সেটা আমি ডিসাইড করবো, আপনি না। আপনাকে যেতে বলছে আপনি। স্যার, আপনাকে বলছি আমার হাতটা ছাড়ুন। তুমি এভাবে হাসছো কেন? আমি কি কোনো অদ্ভুত কোনো কথা বললাম না? অদ্ভুত না, তোমার ঘরে মা অসুস্থ, তোমার বিজনেসের অবস্থা খারাপ, যায় যায় অবস্থা, আর তুমি এখন বিয়ে করতে চাচ্ছ, তাও আমাকে। ভালোবাসি তোমাকে, বিয়ে কি অন্য কাউকে করবো? হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো, কিন্তু নাজিম, আমার মনে হয় তোমার একটু সময় নেওয়া উচিত। আগে বিজনেসটা দাঁড় করো, তারপর বিয়ে করো, আর তখন হয়তো আমার চেয়েও বেটার কাউকে খুঁজে পাবা। তুমি কি মজা নিচ্ছ আমার সাথে? তার মানে তুমি ধরেই নিয়েছো যে তুমি আমাকে বিয়ে করবে না, অন্য দিক দেখাচ্ছ। নাজিম, বোকা ছেলে, একটু বাস্তববাদী হও। তুমি তো এখনো নিজের পায়ে দাঁড়াতে পারোনি। আমাকে যে তুমি বিয়ে করবা, আমাকে কিভাবে চালাবা তুমি বলো? আমি কি না খেয়ে থাকবো? দেখো, আমার মাটা খুব অসুস্থ, ঘরে একা একা পড়ে থাকে, তাকে অবস্থায় রেখে আমার কাজেও মন বসে না। তার মধ্যে তুমি তো জানোই যে কয়েকদিন পর পরই বিজনেস পারপাসে আমার দেশের বাইরে যাইতে হয়। এখন দেশের বাইরে আমি মাকে একা ফেলে রেখে কিভাবে যাই? তুমি যদি আমার মার পাশে থাকতা তাহলে আমি নিশ্চিন্তে আমার কাজগুলো করতে পারতাম। অবশেষে তাহলে তুমি তোমার মনের কথা বলেই দিলে। আমিও তো বলি, বিয়ে করার জন্য এত তাড়াহুড়া কিসের তোমার? তুমি আসলে তোমার জন্য না, আমাকে ভালোবেসেও না, তোমার মায়ের জন্য বিয়ে করতে চাচ্ছ, তাই না? তোমার আসলে একজন আয়া দরকার, বউ না। লিজা, তুমি কিন্তু আমাকে ভুল ভাবতেছো। আমি তোমাকে ভালোবাসি বলেই আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু এটাও ঠিক যে আমার মার একজন আপন মানুষ দরকার, আর সেটা যদি হয় আমার ভালোবাসার মানুষ, তাহলে ব্যাপারটা ভালো না? ও, তোমার তাহলে একজন আয়া দরকার, বউ না। লিজা, সংসার মানেই যে শুধু স্বামী স্ত্রী তা না। বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী সব কিছু নিয়েই তো একটা সংসার, তাই না? আর সেই সংসারের মধ্যে যদি একজন ব্যক্তি অসুস্থ থাকে, তার সেবা যত্ন করাটা কি আমাদের দায়িত্ব না? বুঝতে পেরেছি। তুমি আসলে বিয়ে নামে বিনা বেতনে ঘরে একজন আয়া রাখতে চাচ্ছ, যাতে তুমি নিজে আরাম আসে দেশ বিদেশ ঘুরতে পারো, তাই না? সরি টু সে নাজিম, আমি ওইসব মেয়েদের মধ্যে না যে স্বামীর টাকা আছে ভেবে খুশি মনে শ্বশুর শাশুড়ি সেবা করবে। তুমি একটা কাজ করো, তুমি অন্য কোথাও প্রস্তাব করো, তোমার প্রস্তাবে রাজি হওয়ার মতো মেয়েদের অভাব নেই। স্যার,
আরেকজন ক্যান্ডিডেট আছে স্যার। শরীফ সাহেব, আজকে আমি ইন্টারভিউ নিতে পারবো না, খুব টায়ার্ড লাগতেছে, আপনিই পারলে নিয়ে নেন। শিওর স্যার। ওয়েটিংয়ে যে একজন ক্যান্ডিডেট আছেন তিনি আর কেউ না, লিজা ম্যাডাম। লিজা? আপনি লিজাকে চেনেন? কি বলেন স্যার, এত বছর আপনার সাথে আছি, আপনার আশপাশের সবাইকে আমি চিনি। 6 বছর বয়সে এবং আমার অফিসে ইয়ে নষ্ট। আচ্ছা, সে কি জানে না যে এটা আমার কোম্পানি? না স্যার, সে জানে না। আমি প্রাথমিক কথাবার্তা শুনে যা বুঝেছি, চাকরিটা তার ভীষণ প্রয়োজন। তার বাবা খুব অসুস্থ, তাদের ব্যবসাটাও আর নেই, পরিবারের সব দায়িত্ব এখন তার উপর। দেখেন শরীফ সাহেব, কোনো ব্যক্তি যদি তার যোগ্যতা না বুঝে পুরো দুনিয়ার দায়িত্ব তার কাঁধে নিয়ে নেয়, তাতে আমরা কি করতে পারি? আপনি ঠিক বলেছেন স্যার, কিন্তু অন্যান্য ক্যান্ডিডেটের তুলনায় লিজার যোগ্যতা একটু কম, কিন্তু ও বাস্তবতা দেখেছে, ও পারবে স্যার। কিন্তু অভিজ্ঞতা নেই স্যার, আপনি অনুমতি দিলে আমি শিখিয়ে নিব। আচ্ছা, কাজ করুন, আপনি এই কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে একটা ট্রেনিং ইনস্টিটিউট খুলুন। সরি স্যার। আচ্ছা, ওই ট্রেনি অফিসার হিসেবে স্যালারি অফার করে দেখুন, যদি রাজি হয় চাকরিতে নিয়ে নেন, নাহলে তো মাথা ব্যথা নেওয়ার প্রয়োজন নাই। আমিও অদ্ভুত এক কোম্পানি খুলে বসছি, মানে স্যালারি দিয়ে মানুষকে কাজ শিখাতে হচ্ছে। সরি স্যার। বাবা, তোমরা এখানে সবাই? কান্না করছিস কেন মা? এমন স্বর্গের মতো সংসারে কেউ কি কান্না করে? মানুষ চিনতে না পারা দুঃখে কাচ্ছি বাবা। আমি নাজিমকে কেন চিনতে পারলাম না বাবা? আমি কেন ওকে আপন ভাবতে পারলাম না? ও তো কখনো আমাকে আপনও ভাবতে পারবে না। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, এতদিন অপেক্ষা করছিলাম তোমার ভিতরে মানুষটাকে দেখার জন্য। আমি জানি আমি কি অপরাধ করেছি, আমি এত সহজে ক্ষমা পাওয়ার যোগ্য না। নাম কেঁদো না, নাজিম আমাকে সব বলেছে তোমাদের সম্পর্কের কথা, আর আমি তোমাকে পুত্রবধূ হিসেবে পেতে চাই, আয়া হিসেবে না। সব কিছু ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, সব একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। স্যার, এখন থেকে তাহলে লিজাকে লিজা ম্যাডাম ডাকবো? না শরীফ ভাই, আপনি আমাকে লিজা বলেই ডাকবেন, কারণ আপনি আমার ভাইয়ের মতো। আমার বিপদে আপদে আপনি সবসময় আমাকে ভাইয়ের মতো আশ্রয় দিয়েছেন। না রে পাগলি, আমি যা করেছি সবই স্যারের ইশারায়। তবুও শরীফ ভাই, আপনার চোখে আমার জন্য বোনের স্নেহ দেখেছি, আপনি আমাকে লিজা বলেই ডাকবেন। আর আমি আজ থেকে আপনার সব দায় দায়িত্ব নিচ্ছি। আমার কাছে সংসার মানে শুধু স্বামী স্ত্রী দুইটা মানুষই না, একটা সংসারের মধ্যে মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান সবাই থাকে, তাই না? একদম ঠিক কথা বলেছো বাবা। শোনো, তাকে ভুল তো মানুষই করে, তবে যে তার নিজের ভুল বুঝতে পারে সে কখনোই ভুল মানুষ না। তোমার সম্মান ভালোবাসা সব কিছু আমার কাছে আগের মতনই আছে, এখন তুমি একে একে আমার কাছ থেকে সব কিছু পিছিয়ে নিয়ে, ঠিক আছে? আমি সারা জীবন তোমার স্ত্রী হয়ে আর মার আয়া হয়ে থাকতে চাই। স্যার, তাহলে অফিসের কি হবে? আমি না হয় বাসায় বসে অফিসের কাজ করব। সমস্যা নাই স্যার, আমি সব ব্যবস্থা করে দিব। হায় হায়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, মানে তখন তো আর বাসাবাড়ি থাকবে না, অফিস হয়ে যাবে।